আমাদের বাংলাদেশ দখলের জন্য ভারতীয় এই দেশীয় এজেন্টরা, রয়ের সদস্যরা, যাদেরকে আমরা র নামে চিনি, ইসকন নামে চিনি এবং ভারতীয় দালাল নামে আমরা বলি, তারা বিগত 17 বছর যে স্টাইলে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসিয়েছে সেটা এখনো তারা ভুলতে পারছে না। তো ব্যাপারটা এমন ছিল না যেখানে অনেক বেশি মারামারি হয়েছে বা ঘটনা ঘটেছে? ঘটনা সবই সত্য, এখানে আমরা মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না। আসলে আমরা তো সর্বোপরি মুসলিম, আমরা কখনোই এটা সহ্য করতে পারি না যে একজন আলেমকে অপমান অপদস্থ করতে পারে। বিগত 17 বছরের মজলুম আমার বন্ধুরা এবং যারা মজলুম হননি, সারা বাংলাদেশের সর্বস্তরের বাংলাদেশি বাংলাভাষী ভাই বোনেরা, আজকে একটি বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরব। বিষয়টি হলো বরিশাল ছাত্র দল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা প্রসঙ্গে একটি ঘটনা যেটা আমাদের সামনে ঘটেছে। আমাদের এই এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলে আমার সামনে, এবং আমাদের যে সিও জনাব আনিসুর রহমান সোহাগ আর জনাব গোলাম মুস্তফা, যাকে আমরা হাজি সাহেব বলি, তিনি এবং সোহেল শাহরিয়ার আমাদের প্রত্যক্ষ সামনে, আমাদের সবার সামনেই সে ঘটনাটি সংঘটিত হয়েছিল। তো যেহেতু এই পৃথিবীর যে কোনো মামলা, যে কোনো ঘটনা, যিনি ডে অফ রিজারেকশনের যিনি বিচারপতি হবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, প্রত্যেকটি মামলা তার সামনে রিভিউ হবে। প্রত্যেকটি মামলা, যত ছোট হোক যত বড় হোক, যতবার রায় হোক, ওখানে সেটা উঠবেই। এই রিভিউর আইনটি, এই ইউনিভার্সাল ল আল্লাহ ঘোষণা করেছেন সূরা আজ-জুমারের 31 নম্বর আয়াত, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অতঃপর পৃথিবীর সমস্ত ঘটনা প্রবাহের পর, মামলা মোকদ্দমা যা হয়েছে এগুলোর পর, তোমরা নিশ্চয়ই ইয়াওমাল কিয়ামা, যেদিন তোমরা শেষ বিচারপতির সামনে, রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, সেদিন ইনদা রাব্বিকুম, তোমাদের রবের কাছে তোমরা তাখতাসিমুন, তোমরা মামলা মোকদ্দমা সব রিভিউ করবে, তার কাছে তোমরা সেটা উপস্থাপন করবে, কোনো উপায় নেই। তো যেহেতু আহকামুল হাকিমিনের সামনে, তার সুপ্রিম কোর্টে প্রত্যেকটি মামলা রিভিউ করা হবে, কত ভয়ঙ্কর জিনিস। এখানে যতই আমরা মিথ্যা বলি, যতই আমরা ফ্যাব্রিকেটেড কোনো রায় আমরা দেই, বা যে কোনো মিথ্যা সাক্ষ্য, মিথ্যা এজাহার, মিথ্যা বিবরণ, মিথ্যা ইনফরমেশন দিয়ে আমরা যত কিছু করি, কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। সেজন্য এই পৃথিবীতে সব কিছু আমাদের সত্য উদ্ঘাটন করে একটা রফা দফা আমাদের করে যাওয়া উচিত। সূরা জিলজালের সর্বশেষ আয়াত, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক অণু পরমাণু পরিমাণ, এক ইলেকট্রন, নিউট্রন, প্রোটন পরিমাণ, এক গড পার্টিকলস পরিমাণ, যত ক্ষুদ্র পরিমাণে কেউ কোনো অনিষ্ট মন্দ করুক না কেন, সেটা সে প্রত্যক্ষ করবে সেদিন যে চলে এসছে। তাহলে কত ভয়াবহ জিনিস। আর সূরা আল আম্বিয়ার 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অনাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসে আমি একেবারে জাস্টিস, পুঙ্খানুপুঙ্খ জাস্টিস করার মতো পাল্লা আমি স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোনো ব্যক্তিকে সামান্যতম, যত ক্ষুদ্র পর্যায়ের হোক, সেই পরিমাণও, অতি ক্ষুদ্র পরিমাণও কোনো জুলুম, অবিচার করা হবে না। আমরা মুসলিম, আমরা মরতে হবে এটা জানি, স্রষ্টার কাছে আমাদের হাজির হতে হবে জানি, তিনি শাহানশাহ, তিনি এখন শুনছেন, সব দেখছেন আমরা কি বলছি। তো আমরা এই বিষয়টিকে সেদিনকার আমাদের সামনে যা ঘটেছে, ঠিক আমরা ন্যায়সঙ্গতভাবে জিনিসটা নিয়ে আসব। এটাকে যেভাবে বিভিন্ন কিছু পত্রপত্রিকায় দেয়া হয়েছে ফ্যাব্রিকেটেড করে, মানে ঘটনা ঘটেছে একটা, এটাকে বলা হয়েছে টোটাল ভিন্নটা। একজন
চুরি করেছে গৃহস্থের গৃহে, শীত কেটে ঢুকে সে চুরি করছে। কিন্তু সে করল কি, ওই গৃহস্থের বিরুদ্ধে সে মামলা দিল যে এই গৃহস্থ বেটা আমার ঘরে শীত কেটে ঢুকে আমার গৃহে চুরি করেছে। চুরি করলো সে গৃহস্থের বাড়িতে, নিরপরাধ নির্দোষ। সেই গৃহস্থকে তার মালও নিল, তার সম্পদ হরণ করলো, তার বাণিজ্য হরণ করলো, উল্টো তাকে চোর বানিয়ে মামলা দিয়ে দিল। এই হলো ওদিনকার ঘটনার ধরনটা। তো যেহেতু আমরা সামনে ছিলাম এবং পরবর্তীতে যেগুলো সংবাদে এসছে এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে এই দেশে পুরনো 17 বছরের যেই মিথ্যা মামলা, আমাদের বাংলাদেশ দখলের জন্য ভারতীয় এই দেশীয় এজেন্টরা, রয়ের সদস্যরা, যাদেরকে আমরা র নামে চিনি, ইসকন নামে চিনি এবং ভারতীয় দালাল নামে আমরা বলি, তারা বিগত 17 বছর যে স্টাইলে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসিয়েছে সেটা এখনো তারা ভুলতে পারছে না। মাত্র তো কয়েক মাস হলো না, সেই একটা ট্রেন যখন থামলেও তো আধা কিলো চলে যায় থামতে থামতে। তো এরাও থামতে থামতে আরো মনে হয় 1-2 বছর যাবে। তো ওরা এখনো বুঝতে পারতেছে না যে আমরা হেরে গেছি, আমরা চলে গেছি, আমাদের ক্ষমতা নাই, এটা এখন তাদের ব্রেনে নাই। এটা সুন্দর কথা সেদিন আমাদের সোহাগ ভাই বলেছিলেন। আবার আমরাও অনেকেই বুঝতে পারছি না যে আমরা এখন আলহামদুলিল্লাহ আমরা মুক্ত, আমরা বিজয়ী, আমরা স্বাধীন। কারণ অত্যাচারের ভিতরে থাকতে থাকতে আমাদের যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমরা মুক্ত কিনা। আসলে কি মুক্ত হয়েছি? মানে এত বেশি নির্যাতিত হয়েছে। তো না, আমরা মুক্ত হয়েছি। আমাদের সম্বিত ফিরে পেতে হবে, প্রতিরোধ করতে হবে। যেখানেই কোনো অন্যায়, কোনো মিথ্যা, কোনো জুলুম, প্রতিরোধ করতে হবে। জালিমের বিচার না করা, মাজলুমের প্রতি অবিচার, এটা আমাদের স্লোগান। জালিমের বিচার না করা, মাজলুমের প্রতি অবিচার। এটা একটা আমি পটু ভূমিকা দিলাম কেন আমরা এই ধরনের একটি কাজে আসছি। এই জন্য কোরআনকে সামনে রেখে আল্লাহর কথাগুলি তুলে ধরে আমরা আসলাম। তো ঘটনার এবার কিছু বিবরণী আমরা শুনবো এই স্কুলের এমডি এবং সিইও জনাব আনিসুর রহমান সোহাগের মুখে। সেদিনকার ঘটনার প্রত্যক্ষদর্শী এবং প্রত্যক্ষ হাজির যিনি ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখানে বসে দেখছেন, আজকের আমাদের এই ক্লারিফিকেশন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অ্যাবেরোজ ইন্টারন্যাশনাল স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের এই ক্লারিফিকেশনটা আপনারা শোনার জন্য আপনারা এই প্রোগ্রামটি দেখছেন। তো শুরুতেই আমাদের সম্মানিত স্কলার, আমাদের গাইড, আমাদের শিক্ষক, আমার ব্যক্তিগত শিক্ষক মুফতি কাজী ইব্রাহিম সাহেব, উনি সুন্দর করে বলেছেন এবং কুরআনের রেফারেন্স সহ বলেছেন যে আসলে বিচারের দিনে আমাদেরকে সব মামলা নিয়ে আমাদেরকে হাজির হতে হবে। তো স্বাভাবিকভাবেই এখানে মিথ্যে সাক্ষী, মিথ্যে অভিযোগ কিংবা মিথ্যে কোনো কিছু গ্রহণ সব কিছু আমাদের জন্য বিপজ্জনক অবশ্যই। তো সেখানে ওদিনকার অর্থাৎ 28 তারিখে আমাদের একটা বোর্ড মিটিং ছিল স্কুলে। আমার রুমেই সে বোর্ড মিটিংটা হয়েছিল ওই দিন। তো বোর্ড মিটিংয়ে অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরস যারা আছে স্কুলে তারাই ওই দিন উপস্থিত থাকার কথা বা ছিলেন। তো আমি ছিলাম সেখানে, ওয়ান অফ দি মেম্বার্স। আমাদের ইব্রাহিম ভাই ছিল, মোস্তফা ভাই ছিল, আর আমাদের অন্য আরেকজন বোর্ড মেম্বার উনি অনুপস্থিত থাকার কারণে ওনার একজন রিপ্রেজেন্টেটিভ যার নাম রাকিব হোসেন, উনিও দিন উপস্থিত হয়েছেন। একটা মানে ওনার একটা লেটার নিয়ে এসেছিল যাতে ওনাকে আমরা গ্রহণ করি। তো স্বাভাবিকভাবে আমরা লয়ারের সাথে কথা বলে দেখলাম যে ওটা যেহেতু ইজিএম ছিল, ইমার্জেন্সি জেনারেল মিটিং, সেক্ষেত্রে একজন রিপ্রেজেন্টেটিভ আসতে পারে, উনি এসেছিলেন। তো উনি কথা বলেছিলেন, কথা বলার একটা মানে শুরু থেকেই হয়তো ওনার কথাগুলো একটু নন প্রফেশনাল ছিল। এটা আসলে আমাদের সাথে আমরা যে মিটিংয়ে বসছিলাম ওদিন, যে আমাদের স্কুলের সামনের কিছু কাজ, যেমন অ্যানুয়াল স্পোর্টস ছিল আমাদের, তারপর হচ্ছে যে আমাদের উইন্টার ফেস্টিভ্যাল সহ আরও অনেকগুলি ইস্যুস বা এজেন্ডা ছিল যেগুলি নিয়ে আমরা আলোচনা করার জন্য মিটিং কল করেছিলাম। তো উনি এসে শুরুতেই মানে আমাদেরকে ওই রিলেটেড অর্থাৎ যেই এজেন্ডা ছিল সেই এজেন্ডার বাহিরে বিভিন্ন কথাবার্তা বলছিল। তো বলার পরিপ্রেক্ষিতে ওনার সাথে একটু কথাবার্তা হয়েছে, যেটা আসলে
মানে আমি বলবো যে যেটা আমাদের সাথে রিলেটেড ছিল না। তো স্বাভাবিকভাবেই যদি ইন্টেনশনালি কেউ কাউকে ইরিটেট করতে থাকে তো স্বাভাবিকভাবেই তো অন্যজন ইরিটেট হবে। তো ব্যাপারটা এমন ছিল না যেখানে অনেক বেশি মারামারি হয়েছে বা ঘটনা ঘটেছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, যখন আমাদের সাথে কথা হচ্ছিল যখন আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের সাথে ওই রাকিব সাহেবের সাথে, জনৈক রাকিব সাহেবের সাথে কথা একটু জোরে কথা হচ্ছিল আমরাও বলছিলাম, উনি বলছিল একটা পর্যায়ে, যে তখন আমাদের অনেক এমপ্লয়িরাই আমাদের রুমে ঢুকেছে, যেহেতু কথাগুলো একটু জোরে ছিল। ওই ঢোকার সাথে সোহেল শাহরিয়ারও ছিল। তো সোহেল শাহরিয়ার যেহেতু আমাদের এমপ্লয়ি, একজন অন্যান্য এমপ্লয়ীদের মতনই, স্বাভাবিকভাবেই প্রথমত যেখানে বলা হয়েছে যে সোহেল শাহরিয়ার এখানে চাঁদা দাবি করেছে, বিভিন্ন মিডিয়ায় এসেছে, আমি বলবো এটা অত্যন্ত হাস্যকর এবং হচ্ছে যে এটা হচ্ছে দুরভিসন্ধিমূলকভাবে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য হয়তো ওনারা আগেই এই ডিভাইস নিয়ে এসেছিল যে রেকর্ডিং করার জন্য আমরা যাই কথা বলি না কেন তারা সেটাকে রেকর্ড করে ইন্টেনশনালি এটাকে ব্যবহার করেছে বা ফায়দা নিয়েছে। তারপর যেটা হয়েছে এখানে, ওই ঘটনার পরবর্তীতে আমরা জানতে পারলাম যেখানে আমাদের সিসিটিভির টোটাল সিস্টেমটাকে ডাউন করে দেওয়া হয়েছে। তো সেটা আমরা তখন রিস্কি মনে করে আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকে বা বোর্ডের পক্ষ থেকে তখন আমরা একটা জিডিও করেছি মোহাম্মদপুর থানায়, যে ওদিনকার ঘটনাটা কি ঘটেছিল এবং সিসিটিভি কেন বন্ধ হলো, কীভাবে হলো, আমাদের সিকিউরিটির জন্য, যাতে আমরা কোনো পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। তো আর ব্যাপার হচ্ছে যে যেহেতু প্রথম এটাকে রিপোর্ট করেছিল ডেইলি ক্যাম্পাস, তো ডেইলি ক্যাম্পাসে আমি যতদূর জেনেছি যে রিপোর্ট দেওয়ার পরে ওনারা আবার সোহেল শাহরিয়ার প্রতিবাদ দেওয়ার পরে ডেইলি ক্যাম্পাসে আবার প্রতিবাদটাও ছাপিয়েছে, যে ওই প্রতিবাদ ছাপানো মানেই হচ্ছে যে আসলে ওই রিপোর্টটা যেটা আগে করেছিল সেটা অবশ্যই এটা ভুল রিপোর্ট ছিল, বা আমরাও যেহেতু ওখানে উপস্থিত ছিলাম, ভাই বলেছে মানব জমিনেও এটার প্রতিবাদ এসছে। তো আমরা যেটা বলবো যে ওদিন এই যে ঘটনা এখানে এসছে বা বারবারই বলা হয়েছে চাঁদা দাবি করেছে বা অন্যান্য কিছু খারাপ কিছু বলে, এ ধরনের কোনো ঘটনা ওদিন টোটালি ঘটে না, এটা ছিল সম্পূর্ণরূপে মিথ্যা। তো সেজন্য আমি বলবো মোস্তফা ভাই আছে, উনিও দিন উপস্থিত ছিলেন, উনিও বলবেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। আমরা যেটা বললাম, যেটা ঘটেছে সেটাই সত্য করে আমরা বলার চেষ্টা করছি এবং যা ঘটেছে আমরা তাই বলেছি। তো আমরা হয়তো যারা এখানে এই পদের পিছনে যারা এখানে আপনারা প্রেস বিজ্ঞপ্তি বা বহিষ্কার আদেশ প্রদান করেছেন, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করতেই পারি যে আসলে ব্যাপারটা যেহেতু মিথ্যা ছিল, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা এই ব্যাপারটাকে একটু আপনারা সুন্দরভাবে ভেবে দেখবেন বা ইনভেস্টিগেশন করে দেখতে পারেন যে আসলে এটা আপনার প্রত্যাহার করার উপযোগী কিনা বা প্রত্যাহার করা যায় কিনা। আমি এখন আমাদের মোস্তফা ভাইকে দিচ্ছি, মোস্তফা ভাই ব্যাপারটাকে একটু বলবেন উনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা এখানে বসেছি, আমার ডান পাশে বসা আছেন সোহেল শাহরিয়ার, ওনার সম্বন্ধে একটা মিথ্যাচরণ এখানে হয়েছে, যেটার সম্বন্ধে আমাদের ইব্রাহিম স্যার, এমনকি আমাদের স্কুলের এমডি সোহাগ ভাই, উনিও বলেছেন ঘটনা সবই সত্য। এখানে আমরা মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না। আমরা ওই মিটিংটায় আমরাই উপস্থিত ছিলাম, আমরা তিনজন, এবং এমনকি অনলাইন গ্রুপ থেকে রাকিবুজ্জামান উনি এসেছিলেন। তো উনি আসার পরেই ওনার সাথে আমাদের মিটিং নিয়ে কথা হচ্ছিল। সে মিটিংটাকে পুরা ডিনাই করছিল যে আমি স্কুলের মিটিংয়ে আসিনি, আমি কোম্পানির মিটিংয়ে এসেছি, এরকমভাবে। পরে একটা বিষয় নিয়ে যেটা যে আপনি তাহলে কেন আসলেন, তাহলে তো আপনার সাথে মিটিং চলে না। সেও বলছে হ্যাঁ তো মিটিং না। তারপরে দেখা গেল যে এখানে একটু কথাবার্তা একটু সাউন্ড হয়েছে। তখনই সোহেল শাহরিয়ার, উনি আমাদের এমপ্লয়ি, উনি একজন এমপ্লয়ি, তো উনি ভিতরে ঢুকছেন। ঢুকার পরেই কথাবার্তা হয়েছে, কিন্তু সেখানে উনি যে চাঁদা দাবি করছেন এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, এটার কোনো ভিত্তি নেই। আমি ওইখানেই ছিলাম। তো এখানে তেমন কোনো ঝগড়াঝাটিও হয়নি, বাস কথার পৃষ্ঠে কথা এরকম হয়েছে, কিন্তু চাঁদা দাবি ব্যাপারে কোনো কথা এখানে আমরা শুনিও নাই আর উনি বলেনও নাই। তো এখন কথা, সোহেল শাহরিয়ার সাহেব আমাদের সাথে আছেন এখানে, আমাদের এমডি সাহেব, আমাদের ইব্রাহিম স্যার যা বলেছেন ঘটনা সবই ওনারা বলেছেন। আমি যতটুক বললাম সত্য, আলহামদুলিল্লাহ।
এখন সোহেল শাহরিয়ার সাহেব উনি কথা বলবেন, ওনার মুখ দিয়ে আপনারা শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সোহেল শাহরিয়ার, যুগ্ম সম্পাদক, বরিশাল জেলা ছাত্রদল, সদ্য বহিষ্কৃত। বর্তমানে আমি এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে সিনিয়র ম্যানেজার লজিস্টিক হিসেবে কর্মরত আছি। আসলে মূলত আপনারা দেখেছেন যে বিভিন্ন নিউজ পত্রিকা, ইউটিউব, ফেসবুক আইডির মাধ্যমে আমার নামে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে যে আমি এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুল দখল, চাঁদাবাজির উদ্দেশ্যে এসেছি। আপনারা হেডলাইনে দেখেছেন। আর দ্য ডেইলি ক্যাম্পাস একটি পত্রিকা আমার বিরুদ্ধে নিউজ করেছে যে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীকে আমি হুমকি দিয়েছি। শিরোনামে এসেছিল এভাবে যে তোর প্যান খুলে ফেলবো। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। ওনার সাথে আসলে আমার কখনোই দেখা হয় নাই, আমার কথাও হয় নাই। মূলত ঘটনা হচ্ছে এখানে 28 নভেম্বর 2024 পূর্ব নির্ধারিত আমাদের স্কুলে একটা বোর্ড মিটিং ছিল। আমি আমাদের এমডি মহোদয়ের কাছে একটি স্বাক্ষরের জন্য এসেছিলাম। তা আমি বাইরে অবস্থান করছিলাম। আপনারা তো জানেন বোর্ড মিটিং আমাদের পারমিশন থাকে না। আমি অনুমতির জন্য বাইরে ওয়েট করতেছিলাম। হঠাৎ করে যে চিল্লাপাল্লার একটা সাউন্ড শুনতে পেলাম। তো শুধু আমি না, এখানে আরও আমাদের এমপ্লয়ি স্যারের রুমে, যে আসলে এখানে তো আমাদের ওনাররা বসে, যে আসলে এখানে কি হলো। আমরা ঢুকে পড়ি। এখানে যে রাকিব নামে যে ভদ্রলোক, আসলে উনি বলেছে যে ওনাকে আমি হত্যার হুমকি দিয়েছি বা আমি এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে চাঁদা চেয়েছি। তখন আমাদের অন্যান্য এমপ্লয়িরাও প্রতিবাদ করে, যেহেতু এখানে আমাদের ম্যানেজিং ডাইরেক্টর স্যার ছিল, আমাদের ডাইরেক্টর স্যার ছিল, আর বিশিষ্ট আলেমে দিন, আমাদের হৃদয়ের স্পন্দন মুফতি কাজী ইব্রাহিম স্যার উপস্থিত ছিল। আসলে আমরা তো সর্বোপরি মুসলিম। আমরা কখনোই এটা সহ্য করতে পারি না যে একজন আলেমকে অপমান অপদস্থ করতে পারে, বা আমাদের মালিক, তাদের থেকে তো আমাদের রিজিক। যে এখানে যখন তাদের সাথে তারাও প্রতিবাদ করেছে, আমিও প্রতিবাদ করেছি। এটার বিনিময়ে কি হলো, আসলে ওরা বিভিন্ন পত্রপত্রিকা আমার নামে মিথ্যা অভিযোগ ছড়ালো। তা আমি কথা বেশি বাড়াবো না। আমি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সবাইকে আহ্বান করব যে আপনারা সুষ্ঠু তদন্ত করেন। আপনারা যে রায় নিয়েছেন, যে রায় দিয়েছেন, আমি মাথা পেতে নিয়েছি। আমার সংগঠনের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সব বিগত দিনেও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আমি রাজপথে দুর্বার গতিতে এর আগেও কাজ করেছি। ফ্যাসিস্ট হাসিনার আমলে 16টা বছর মামলা, হামলা, আক্রমণের শিকার হয়েছি। জুলাই বিপ্লবে আমরা রাজপথে আমাদের জীবন বাজি রেখে কাজ করেছি। ভবিষ্যতেও সামনে আমরা একইভাবে কাজ করব। আমার নেতা দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনি ছাত্রদলকে বলেন এটা সুষ্ঠু তদন্ত করে আমার সাথে যাতে অন্যায় না করা হয়। আমি সংগঠনের জন্য অনেক কষ্ট করেছি, রাজপথে ছিলাম। আমাদের ফ্যাসিস্ট আমলে আমাদের ভিতরে কত অত্যাচার করেছে, জুলুম করেছে, এ ব্যাপারে আপনাদের সবারই জানা আছে, নতুন করে কিছু বলতে হবে না। আমি আপনার ছোট্ট কর্মী হিসাবে আপনাকে আহ্বান করব, আমার উপরে যাতে জুলুম না হয়, অত্যাচার না হয়। আমি যদি অপরাধী হয়ে থাকি, এর থেকেও কঠিন শাস্তি আমাকে দেন, আমি মাথা পেতে নেব। কিন্তু যাতে আমাকে অন্যায়ভাবে কোনো ফ্যাসিস্টের টাকার বিনিময়ে আমার এই পদ থেকে আমাকে অব্যাহতি দিতে না হয়। আমি আপনাদের সকলের কাছে, যারা মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমি একটা কথাই বলবো। এখানে আমাদের স্যাররা আমার হয়ে কথা বলেছে, সত্য যেটা ওইটাই তুলে ধরেছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা অবশ্যই সত্যকে প্রচার করেন, সত্যের সাথে থাকেন। কারণ 16 বছর আপনারা কথা বলতে পারেন না, ফ্যাসিস্ট হাসিনার আমলে আপনারা কলম ধরতে পারেন না। এখন আপনাদের সময়। এখনও যদি ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা যারা এই বাংলাদেশে এখনও ঘুরে বেড়াচ্ছে, তাদের টাকার কাছে আপনাদের নীতি আদর্শকে বিলীন করেন, এটা এই জাতির জন্য আমি মনে করব কলঙ্ক। আমি অবশ্যই আপনাদের সবাইকে বলবো, শুধু আমার সাথে না, যাদের সাথে এই বৈষম্য শিকার হচ্ছে, যারা এই ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে এখনো মুক্ত পায়নি, আপনারা সবাই পাশে দাঁড়ান, সবাইকে ভালোবাসা দিয়ে সত্য প্রচার করেন। আমি এতটুকুই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা সবাই আমাদের 4 জনের মুখে সত্য বিবরণ আপনারা শুনলেন। যেটা বলা হয়েছে সবই বাস্তব, সবই সত্য। তো আসলে ব্যাপারটা যেটা হয়েছে, যেটি আল্লাহ তাআলা সূরা আন-নিসার 112 নম্বর আয়াতে বলছেন, ওমাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান, যে ব্যক্তি কোনো অপরাধ, কোনো পাপাচার করে নিজে
করে থুম্মা ইয়ারমি বিহি বারিআন, সেই পাপাচারটা একজন নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেয়, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সে মস্ত বড় অপবাদ দিল, মিথ্যা অভিযোগ দিল একজন নিরপরাধকে, ওয়া ইসমাম মুবিনা, এবং খুল্লুম খোলা অপরাধ করলো, ক্রাইম করলো, অর্থাৎ সে একজন ক্রিমিনাল। আর সূরা আল হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হে ইমানদার সমাজ, কোনো অপরাধী ক্রিমিনাল ব্যক্তি ইনজা আকুম ফাসিকুন বিনাবাইন, কোনো ফাসিক ক্রিমিনাল মিথ্যাবাদী যদি তোমাদের কাছে কোনো সংবাদ পরিবেশন করে, সংবাদ শুনে অ্যাকশানে যেও না, তোমার কাজ আছে এখানে। এটা কিন্তু ল, এটা আইন, আল্লাহর আইন, সৃষ্টিকর্তার আইন। আইন কি বলে? তুমি সংবাদটা পেয়েই, ইনফরমেশনটা পেয়ে, তথ্য প্রবাহটা আসছে, অ্যাকশন প্রবাহ এখনই শুরু করা যাবে না। কি করতে হবে? ফাতাবাইয়ানু, বাস্তব কি ঘটেছে তোমাকে তদন্ত করতে হবে, সরজমিনে যেতে হবে। তো ছাত্র দলের যারা যে কর্মকর্তারা আমার সোহেল শাহরিয়ার ভাইকে বহিষ্কার করেছেন, আপনাদের উপরে ধর্মীয়ভাবে, নৈতিকভাবে ফরজ হলো আমাদের এখানে আসা। এখানে যেই এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া, ব্লক বি 7/16, এখানে যে কক্ষে এটা হয়েছে, আমি হাজির ছিলাম, মোসাবে হাজির, আমার এমডি সাহেব হাজির, ও হাজির। আমাদের মুখে শুনে আপনাদের অ্যাকশনে যাওয়া উচিত ছিল। এখন আল্লাহ তাআলা বলছেন ফাতাবাইয়ান, তোমরা এই তাবাইয়ুন অর্থাৎ খুব তদন্ত করে সরেজমিনে যাচাই বাছাই করো, করে নিশ্চিত হও কি ঘটনা ঘটেছে। যদি এটা না করো, আনতুসিবু কওমান বিজাহালা, তাহলে তুমি এক পক্ষের মিথ্যা বিবরণ শুনে যখন অ্যাকশনে চলে গেলা, শেষ তোমাকে লজ্জিত হতে হবে, অনুশোচনায় পড়তে হবে ওই ভুল অ্যাকশনের জন্য, ভুল পদক্ষেপের জন্য। ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যেই ভুল ইনফরমেশনের ভিত্তিতে যে ক্ষতিটা করে ফেললে কারো, সেই জন্য তোমাকে কি হতে হবে? একটা স্থায়ী লজ্জার আসনে আসীন হতে হবে, একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। আসলে এটাই হয়েছে, আল্লাহ যেটা বলেছেন এটাই কিন্তু হয়েছে। তো আমি জনাব তারেক জিয়াকে বলবো, আপনি আপনার ছাত্র দলের বা বিএনপির একটা টিম আমার এই এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলে পাঠিয়ে দেন, আমার কাছে পাঠান, এমডি সাহেব থাকবে, আমি থাকবো, আমরা সবাই থাকবো, আমরা ওনাদেরকে বুঝিয়ে বলবো কি হয়েছিল। তো আসলে যারা অপবাদ দিয়েছে তারা বিগত রেজিমের একেবারে দাগী দুষ্কৃতকারী, কালফিট, একেবারেই দুষ্কৃতকারী। এবং আমরা আরও পরে নাম নেব আপনাদের সামনে ইনশাল্লাহ, আরও পরে নাম নেব। এখনই নাসারতাস্তে কুস্তান আউয়াল গুনা, আমরা যখনই একজনকে প্রথম তাকে নিয়ে কথা বলছি, তখনই তাকে একেবারে নাস্তানাবুদ করা, এটা আমরা চাই না। দেখি সে কি করে, সে ঠিক হয়ে যায় কিনা, আমরা এই জন্য এখনই নাম নিচ্ছি না। তো এটা কিন্তু মূলত চাঁদাবাজি বা এই স্কুল দখলের কাজটা অভিযোগকারীরাই করতেছে। অভিযোগকারী ব্যক্তিরাই নিজেদের এই অপকর্ম ঢাকতে আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছে। এই যেটা কৌশল 17 বছরের কৌশল ছিল, একবার ওনাকে বাদ দিয়ে দেয় যে না উনি এই স্কুলের প্রিন্সিপাল থেকে বহিষ্কৃত, অনেকে আছে, এটা সংবাদ একবারে লিখিত একটা বিজ্ঞপ্তি আছে। একবার ওনাকে বাদ দেয় যে উনি স্কুলের কেউ না, আবার আমাকে বাদ দেয় যে আপনি তো এই স্কুলের কোনো মালিকানার মধ্যে আপনি নাই, মানে ওনারাই সব কিছু আর কি, তা আমরা কেউই না, অথচ এগুলির জন্ম দিয়েছি আমরা। আমার নামে তো অভিযোগও আছে পত্রপত্রিকায় যে বাংলাদেশে পিস টিভি ও পিস ইন্টারন্যাশনাল স্কুলের বাংলাদেশি উদ্যোক্তা মুফতি গাজী ইব্রাহিম, একবারে ছবি সহ এগুলো আছে। এটা কে না জানে? হ্যাঁ, আমার সাথে আমার টিম ছিল একটা কাজ দেওয়ার, এগুলো তো 10-এর কাজ, এগুলো তো একজনে করে না, কিন্তু আমাদের ছায়ায় হয়েছে, আমি ছায়া দিয়েছিলাম। কতবার স্কুল বন্ধ হয়ে যায়, বন্ধের উপক্রম ধ্বংস হয়ে যাচ্ছে, বটগাছের মতো আলহামদুলিল্লাহ আল্লাহ ছায়া দিয়েছেন আমাকে দিয়ে, স্কুল টিকে গেছে। তো এটাকে নার্সিং করে করে আমরা তুলেছি। তো বন্ধুরা, মূলত আপনারা দেখবেন দিন শেষে, বিবরণ শেষে, যে চাঁদাবাজকে, দখলদারকে, কারা আরেকজনের একটা মালিকানা হরণ করতে চায়, আরেকজনের জিনিস দখল করে সবটা নিজে খেতে চায়, নিজেরটা যেটুকু আছে সেটুকুতে তার যেন পেট ভরে না, আরেকজনেরটা না খেলে তার যেন রাতের ঘুম আসে না। এই যে একটা মানে সাইকোপ্যাথি, এই যে সমস্যা হয়েছে, জিনিসটা এইরকম। তো এই শ্রেণীটাকে চিকিৎসা করতে হবে, আমরা ইনশাল্লাহ চিকিৎসা করব ইনশাল্লাহ। এই চিকিৎসার জন্য কিন্তু বসেছি, যে দোষ করে কে আর দোষী বানায় কাকে,
হ্যাঁ, এখনকার এই পৃথিবীর মিডিয়ার হলুদ সাংবাদিকতার এবং মিথ্যাচারী মিডিয়ার এগুলো তো কাজ বিগত 17 বছর আমরা গোটা জাতি ভুগেছি, আর ভুগবো না। একটি ঘটনাও আর এই ধরনের কোনো মজলুম কেউ হবে এই বর্তমান স্বাধীন বাংলাদেশে, এটা আমরা হতে দিব না, ইনশাআল্লাহ দিতে পারি না। তাহলে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। তাহলে 5ই আগস্ট যারা জীবন দিয়ে এই বাংলাদেশি স্বাধীনতা এনেছে, যারা চক্ষু হারিয়েছে, হাত পা হারিয়েছে, সারা শরীর ঝাঁঝরা করেছে বুলেটে বুলেটে, তাদের এই আত্মদান, রক্তদান, তাদের এই জীবন বাজি রেখে এই স্বাধীনতা আনার সাথে আমাদের কি হবে? বিশ্বাসঘাতকতা হবে। এটা আমরা করতে পারি না। তো ইনশাআল্লাহ এইভাবে আমরা বলে যাব, সব কিছুর প্রতিবাদ আমরা দিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিবাদকে কবুল করুন। আমরা যা বলেছি সত্য বলেছি, আল্লাহ আমাদের সাক্ষী আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি